রাজনীতির ময়দানে তারা এখন বিপরীত মেরুতে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকজন ভেঙে যাওয়া তৃণমূল কংগ্রেসের কঠিন সময়েও খড়কুটের মতো ধরে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে। কিন্তু অতীত মানুষকে স্মৃতিমেদুর করে তোলে। রাজনীতিবিদও তো মানুষ। অনেকেই রাজনীতির কুটকাচালির ফাঁকে দিনের শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন। কিছুটা পেছনের দিকে তাকালে তখন তিনি যেন ঠিক আমার আপনার মতো সাধারণ একজন মানুষ। পুরনো ঘটনাগুলো ফ্ল্যাশব্যাকের মতো ঘুরে ফিরে চোখের সামনে ভাসতে থাকে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমরা কার কথা বলছি। ঠিকই ধরেছেন, আমরা বলছি সম্প্রতি বাংলার রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কথা। তোলপাড় কেন বললাম? কারণ সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের বিরোধী শিবিরের অন্যতম মুখ শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন। আর এই প্রশংসার পর খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠে এসেছে, তাহলে কি শেষ পর্যন্ত মহুয়া মৈত্রও ঘাসফুল ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন? এই জল্পনায় অবশ্য জল ঢেলে দিয়েছেন মহুয়া নিজে। তিনি সাফ জানিয়েছেন তৃণমূলেই থাকতে চান তিনি। কারণ তৃণমূলের প্রতীকে মমতা ব্যানার্জিকে সামনে রেখেই ভোটে তিনি লড়াই করেছেন। কিন্তু এ তো গেল রাজনীতির কচকচানি। আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মহুয়ার আবেগপ্রবণ হবার বিষয় নিয়ে। মহুয়া জানিয়েছেন যে সময় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন। সাক্ষাৎকারে মহুয়া বলেন, তিনি যখন 2014 সালে লোকসভা ভোটে টিকিট পাননি সেবার খুব ভেঙে পড়েছিলেন, সারা রাত ধরে কেঁদেছিলেন। আর সেই সময় শুভেন্দু অধিকারী একমাত্র মানসিকভাবে তার পাশে ছিলেন। এমনকি পরবর্তীকালে নদিয়ার করিমপুর থেকে প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। তখনও তার হয়ে প্রচারে এসেছিলেন এই শুভেন্দু অধিকারী। মহুয়া মৈত্র অবশ্য তার বক্তব্যে কোথাও রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত দেননি। বরং তিনি স্পষ্ট বলেছেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি অতীতে পাওয়া সাহায্য ভুলতে পারেন না। প্রথম দর্শনে এই মন্তব্যকে নিছক আবেগঘন স্মৃতিচারণ বলে মনে হতে পারে, কিন্তু রাজনীতি কখনো শুধুমাত্র আবেগ দিয়ে চলে না। প্রতিটা বক্তব্যের একটা সময় থাকে, একটা প্রেক্ষাপট থাকে, একটা রাজনৈতিক বার্তাও থাকে। সেই কারণেই প্রশ্ন উঠছে মহুয়া মৈত্র এই কথা এখন বলছেন কেন। বাংলার রাজনীতির দিকে তাকালে দেখা যাবে গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘাত ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত পৌঁছে গিয়েছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং তৃণমূল নেতৃত্বের সম্পর্কের অবনতি কোনো গোপন বিষয় নয়। একসময় তৃণমূলের অন্যতম প্রধান সংগঠক হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী পরে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই বিচ্ছেদ ছিল শুধু রাজনৈতিক নয়, মানসিক এবং সাংগঠনিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুভেন্দু শুধু একজন নেতা ছিলেন না, তিনি তৃণমূলের অন্যতম মুখ ছিলেন। সেই শুভেন্দুকে নিয়ে আজও কৃতজ্ঞতার সঙ্গে কথা বলছেন মহুয়া মৈত্র। এই মন্তব্যের রাজনৈতিক গুরুত্ব এখানেই, কারণ বাংলার রাজনীতিতে বর্তমানে যে মেরুকরণ তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, সেখানে প্রতিপক্ষ সম্পর্কে ইতিবাচক কথা বলা প্রায় বিরল ঘটনা। কিন্তু রাজনীতিতে প্রতীকী বার্তা অনেক সময় সরাসরি বক্তব্যের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মহুয়ার মন্তব্যে 3টে স্তর রয়েছে। প্রথম স্তর ব্যক্তিগত। তিনি এমন একজন নেতার কথা বলেছেন যিনি কঠিন সময় তার পাশে ছিলেন। এটা নিছক মানবিক সম্পর্কের গল্প। দ্বিতীয় স্তর সাংগঠনিক। তিনি পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতির বর্তমান অবস্থানের বাইরেও একটা পুরনো তৃণমূল ছিল, যেখানে বিভিন্ন নেতার মধ্যে ব্যক্তিগত সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক ছিল। আর তৃতীয় স্তর রাজনৈতিক। এই বক্তব্যের মাধ্যমে তিনি হয়তো এটাও বোঝাতে চেয়েছেন যে কোনো নেতার রাজনৈতিক অবস্থান বদলে গেলেই তার অতীতের সমস্ত অবদান মুছে যায় না। আর এখানেই শুরু হচ্ছে বড় আলোচনা, কারণ বাংলার রাজনীতি দীর্ঘদিন ধরে ব্যক্তি নির্ভর। অনেক সময় দল মানেই একজন নেতা, অনেক সময় রাজনৈতিক আনুগত্য মানেই ব্যক্তিগত আনুগত্য। ফলে একদা ঘনিষ্ঠ কোনো নেতার প্রশংসা করাও বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যায়। মহুয়ার বক্তব্যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। তিনি দাবি করেছেন করিমপুরে তার প্রথম নির্বাচনী লড়াইয়ের সময় দলের অন্য অনেক নেতা না এলেও শুভেন্দু অধিকারী তার পাশে দাঁড়িয়েছিলেন। এই বক্তব্য কেবল শুভেন্দুর প্রশংসা নয়, এটা তৎকালীন তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিরও একটা ঝলক। রাজনৈতিক দলগুলোর ভেতরে যে প্রতিযোগিতা, গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াই থাকে, মহুয়ার বক্তব্য সেই বাস্তবতাকেও সামনে নিয়ে আসে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো মহুয়া একই সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে দলের ভেতরে এমন অনেক নেতা ছিলেন যাদের রাজনৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা উচিত ছিল। তিনি এমনও মন্তব্য করেছেন যে কিছু নেতাকে সরিয়ে দেবার কাজ রাজনৈতিক প্রতিপক্ষ কার্যত করে দিয়েছে।
এই বক্তব্য নিছক স্মৃতিচারণ নয়, এটা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ন। বাংলার রাজনীতির ইতিহাস বলছে বড় দলগুলোর সব থেকে বড় শক্তি তাদের সাংগঠনিক কাঠামো, কিন্তু একই সঙ্গে সেটাই তাদের সব থেকে বড় দুর্বলতাও হতে পারে। যখন দল বড় হয় তখন বিভিন্ন ধরনের নেতা কর্মী, স্বার্থ গোষ্ঠী এবং ক্ষমতার কেন্দ্র তৈরি হয়। সেই ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন। মহুয়ার বক্তব্যকে অনেকেই সেই বৃহত্তর প্রেক্ষাপটে দেখছেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক স্মৃতি। রাজনীতিতে মানুষ প্রায়ই বর্তমানকে দেখে, কিন্তু দীর্ঘমেয়াদে অতীতের সম্পর্ক, পুরনো আনুগত্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মহুয়া মৈত্রের বক্তব্য সেই রাজনৈতিক স্মৃতিকেই সামনে নিয়ে এসেছে। একজন নেতার রাজনৈতিক অবস্থান বদলাতে পারে, দল বদলাতে পারে, কিন্তু শত্রু হতে পারে, মিত্র শত্রু হতে পারে, কিন্তু অতীতের কিছু অভিজ্ঞতা থেকেই যায় এবং সেই অভিজ্ঞতাই মাঝে মাঝে বর্তমান রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর থেকে তৃণমূলে ভাঙন অব্যাহত। 60 জনের বেশি তৃণমূল বিধায়ক কালীঘাটে মমতা ব্যানার্জি থেকে সরে গিয়ে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাদের শিবিরে নাম লিখিয়েছেন। সেই সংখ্যাটা প্রায় 70-এ পৌঁছে গিয়েছে বলে দাবি করেছেন ঋতব্রতরা। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহারা। সংখ্যাধিক্য থাকায় ঋতব্রত ব্যানার্জিকেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিধানসভা স্পিকার রথীন্দ্র বসু। এই প্রসঙ্গে কি বলেছেন মহুয়া মৈত্র, শুনবো। দলের শুদ্ধিকরণ হয়েছে, যে কাজ মমতা ব্যানার্জি আমরা লাস্ট 15 বছরে দলের ভেতরে করতে পারলাম না, শুভেন্দু অধিকারী 1 মাসে একদম সাফ করে দিল। আর কর্মীদের বলবো, এই সাফ দল এটা মমতা ব্যানার্জি আর কর্মীদের দল, কেউ কোথাও যাবেন না। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মী কারো এত অসহায় অবস্থা হয়নি যে তারা ঋতব্রত কংগ্রেস করবে বা ববি হাকিম কংগ্রেস করবে বা অরূপ বিশ্বাস কংগ্রেস করবে। আমার দৃঢ় বিশ্বাস নদিয়া জেলার যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস আছে তারা কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসই করবে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আমরা ঠেকে শিখলাম, আর কিছু বলার নেই। থেকে শিখলাম। তখন রাজ্যসভা থেকে ওকে এক্সপেল করা হয়েছিল, আমাদের বোধহয় রাজ্যসভায় কম ছিল, ভেবেছিলাম বোধহয় না শিক্ষিত ইয়াং ছেলে হয়তো, তাই জন্য আমার তো সেই পজিশন নেই যে আমি ডিসাইড করবো কে নেবে। কিন্তু ইন হাইন্ডসাইট কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আমরা ঠেকে শিখলাম, আর কিছু বলার নেই। কিন্তু আমার এটাই আশ্চর্য লাগছে যে এরা কি লেভেল যারা আমাদের গেছে, মানে এতটুকু স্ট্যান্ডার্ড তো রাখেন। এতদিন তৃণমূল করেছেন, এতদিন মমতা ব্যানার্জির সাথে কাজ করেছেন, তাহলে আজকে আপনারা এই ঋতব্রতর নেতৃত্বে চলে গিয়ে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।